প্রিয় দর্শক, দেশ এবং বিদেশি অনেকেই আছেন আমাদের সাথে যুক্ত হবেন এবং যুক্ত আছেন। আপনাদের সবার কাছেই কৃতজ্ঞ এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মুহূর্তের লাইভটি দেখার জন্য। এই লাইভটি কেন করছি, এটা প্রশ্ন আসতে পারে অনেকের। কিন্তু আমাদের গ্রামগঞ্জে অধিকার বঞ্চিত অনেক মানুষ আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল গ্রামে, অজু পাড়া গায়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে যাই, বিভিন্ন ধরনের সমস্যা দেখার সৌভাগ্য আমার হয়েছে। মানুষ কত জায়গা থেকে কতভাবে অধিকার বঞ্চিত। মানুষের টাকার ঘরটা পর্যন্ত অন্য মানুষটা কেড়ে নিচ্ছে। গড়, নিজের ভিটে, নিজের জায়গা, নিজের জমি রেখেও গাছতলায় থাকতে হচ্ছে মানুষদের। এই যে কাজগুলো যে মানুষগুলো করছে, তারা কিন্তু অন্যের অধিকার কেড়ে নিচ্ছে। এই অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে আপনারা হয়তো বেশ কয়েক বছর থেকে একটি মানবাধিকার সংস্থা আছে, যার কাজগুলো আপনাদের চোখে পড়ার মতো এবং পড়েছে। ইতিমধ্যে দেশ এবং বিদেশ থেকে অনেকে আমাদের কাছ থেকেও সেই সংগঠনের সম্বন্ধে জানতে চেয়েছেন। আমরাও সেই সংগঠন সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়েছি এবং অনেকেই আমাদের কাছ থেকে নাম্বার নিয়েছেন, যোগাযোগ করেছেন, উপকৃত হয়েছেন। এটা বাস্তবতা। আর সেই সংগঠনের নাম হচ্ছে আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সিলেট। সিলেট বিভাগের সম্মানিত সভাপতি রাকিব আল মাহমুদ আমাদের সামনে বসা আছেন। আমরা আজকে জানবো যে আসলে কিভাবে এত বড় বড় কাজগুলোকে সহজে একদম চুটো করে নিয়ে আসেন। আপনারা অনেকেই জানেন যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া হয় এবং অনেক মেয়েরা আছে অসহায় হয়ে পড়ে। ভাই নেই, বাবা নেই, টাকা নেই, পয়সা নেই, স্বামীর নির্যাতনের শিকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, অধিকার পাচ্ছে না, স্বামীর অধিকার পাচ্ছে না। বাচ্চা নিয়ে স্বামী ছেড়ে দিয়েছে, বাচ্চার খাবার দিতে পারছে না, ধারে ধারে ঘুরছে, বিচার পাচ্ছে না। সেই বিচারগুলো কিন্তু মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার এটা করে দিচ্ছে খুবই সহজে। তো আজকে আমরা এখানে আসার দুটি কারণ। একটি হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া, আরেকটি হচ্ছে আপনাদেরকে নাম্বারটি দিয়েছি। অনেক ভাই বোনেরা গ্রামে আছেন যারা মামলা খেলতে পারছেন না, স্বামী আপনাদেরকে অন্যায়ভাবে অত্যাচার করছে, জুলুম নির্যাতন করছে, আপনার ভিটে, আপনার জায়গা অন্য কেউ নিয়ে নিচ্ছে, এটা আপনার জায়গা, আপনি ফিরিয়ে আনতে পারছেন না, আপনার শক্তি নেই, সাহস নেই। তো সেই জন্য কিন্তু এই মানবাধিকার, এই যে রাকিব আল মাহমুদ, ওনারই দরকার। এই জন্যই কিন্তু আমাদের আশা। তো রাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আপনার এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। তা আজকে আসলে আপনাকে নিয়ে আসার কারণ একটা হচ্ছে, আপনাকে অনেকেই খুঁজছেন, অনেকেই আপনার সন্ধান জানেন না। আর অনেকেই জানেন যে আপনি সিলেটের এই পবিত্র মাটিতে কত মানুষের অধিকার আপনি ফিরিয়ে দিয়েছেন, কত ভেঙে যাওয়া সংসার ঝরে যাচ্ছিল, সেই সংসারগুলো আবার জোড়া দিয়ে দিচ্ছেন। তারা স্বামী স্ত্রী সুন্দরভাবে সংসার করছে। অনেকের জায়গা জমিন শেষ টুকুও কিন্তু অনেকে শক্তি দিয়ে, টাকা দিয়ে জোর করে নিয়ে নিয়েছে, সেগুলো আপনি ফিরিয়ে দিয়েছেন। তা আজকে আমাদের লাইভে অনেকেই দেখবেন। আমার মনে হয় আমাদের লাইভ থেকে অনেকেই আপনার নাম্বারটা সংগ্রহ করে আপনার সহযোগিতা নেবেন। কিভাবে আপনার এই মানবাধিকার সংস্থা এবং আইন সহায়তা কেন্দ্র, আমরা যতটুকু জানি যে আপনারা বিশেষ করে যাদের টাকা পয়সা নেই মামলাও কিন্তু আপনারা আপনাদের করছে, সেটা পরিচালনা করে যাচ্ছেন। সেই বিষয়গুলো যদি দর্শকদের একটু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যারা দেখছেন সকল প্রবাসী দেশি ভাই বোনদের আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সিলেটের ম্যাগাজিন, টিভি, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে, যারা মানুষের জন্য কাজ করে যায় এবং ইতিমধ্যে মানবাধিকার সম্মেলনে যারা অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন যে চ্যানেলটি, কারণ আমরা দেখেছি যে এই চ্যানেলটি অসহায় মানুষের জন্য অনেক কাজ করেন, যার জন্য অনেক মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেয়েছেন। আমরা আসলে বিশেষ করে লাইভে বা বিভিন্ন সাংবাদিক যে কলামে এটা কমই আসা হয়, কারণ আমরা কাজ করতে পছন্দ করি, কাজের মানুষ। তো আজকে আমির হোসেন সাগর চলে এসেছেন। সাক্ষাৎকারটা তার সৌজন্যই করা, এবং এই সাক্ষাৎকারের জন্য যদি আমার কোনো ভাই বোন, মা বাবা উপকৃত হন, তাহলে নিজেকে ধন্য এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা বোধ জানাবো। আমরা সিলেটে 2004 থেকে মূলত আমার এখানে আসা, তিল তিল করে মানবাধিকারের কাজ করে আজকে এখানে আমরা পৌঁছেছি। বাট আমরা প্রচারটা কম গিয়েছি। আমরা একটা কথা বিশ্বাসী যে যে মানুষটার উপকার করব
শুধু ওই মানুষটা এবং মহান আল্লাহ যদি জানেন, এটি আমাদের এনাফ। আমাদের প্রচার প্রচারণা কিছু ছিল না, বা এই পর্যন্ত আমরা ওইভাবে যাইনি, আপনারা জানেন। মানবাধিকার যদি কোনো মানুষের সৎ উদ্দেশ্য থাকে, তাহলে সেই মানুষ যে কোনো বিরোধ সহজেই সমাধান করতে পারে, এটা আমি বিশ্বাস করি। আর কোনো মানুষের যদি অসৎ উদ্দেশ্য থাকে, তাহলে কোনো জিনিসের কোনো সামান্য জিনিসের সমাধান করা সম্ভব হয় না। আমরা সবসময় চেষ্টা করি যে আমরা মহৎ এবং সৎ উদ্দেশ্য নিয়ে মানুষের জন্য কাজ করা, এবং সেজন্যই মহান আল্লাহর ইচ্ছে আমরা সফল হই কাজে। আমাদের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন 1996 সালে এটা প্রতিষ্ঠিত। সেখান থেকে সমগ্র বাংলাদেশ নয়, বিশ্বের অনেক কান্ট্রিতে আমাদের কাজ করে যাওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমার সিলেটে 2004 সালে আসা। সেখান থেকে আমরা সিলেট বিভাগে কাজ করে যাচ্ছি নির্লসভাবে। আমরা বিশেষ করে সুবিধা বঞ্চিত যে মানুষগুলো, সেই মানুষগুলোর জন্য আমরা বেশি কাজ করি। যে কাজগুলোর মধ্যে রয়েছে স্বামী স্ত্রীর বিরোধ রয়েছে, অনেকের মৌলিক অধিকার, যেমন অনেকের রাস্তা নিয়ে প্রবলেম থাকে, যে আপনার বাড়ির পিছনে বাট সামনে রাস্তা দিচ্ছে না, আপনি মৌলিক অধিকার আপনার রাস্তা দিচ্ছে না। আপনার চিকিৎসার সহায়তা প্রয়োজন ছিল গভর্নমেন্টের কাছে, আপনি সহায়তা পাচ্ছেন না। আপনার অনেক সময় খাবারের প্রয়োজন থাকে, অনেক সময় টাকার অভাবে অনেক মেয়ের বিবাহ হয় না বা বিবাহ দিতে পারেন না। এরকম সুবিধা বঞ্চিত যে লোকগুলো, অসহায় মানুষগুলো, তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। বা অনেকের লেখাপড়ার খরচ নেই বিধায় লেখাপড়া করতে পারছেন না, আমাদের নিজস্ব অর্থায়নে আমরা চেষ্টা করি এই কাজগুলো করার সাধ্যের মধ্যে। আমরা যে অনেক করতে পারবো তা নয়, তবে আমার মতো যদি অনেকেই এগিয়ে আসেন, তাহলে অবশ্যই ভালো কিছু কাজ করা সম্ভব বলে আমি মনে করি। বিশেষ করে আমরা আজকে সিলেটের যে মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশন এস্টাবলিশড হয়েছে, এটা সিলেটের আমার প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবক ভাই বোনদের জন্য। এটা যে আমি করেছি এটা নয়, তাদের কারণেই আজকে সিলেটে আজকে এই সংগঠনটা এই অবস্থানে আসতে পেরেছে। তাদের যদি চেষ্টা, তাদের সহযোগিতা না থাকতো, তাহলে সম্ভব হতো না। পাশাপাশি আমাদের সচেতন সিলেটের সচেতন নাগরিক, সিলেটের সচেতন ইউপি মেম্বার, সচেতন চেয়ারম্যান, কাউন্সিলরবৃন্দ, মেয়র মহোদয়, সাংবাদিকবৃন্দ এবং সর্বোচ্চ পুলিশ প্রশাসন যদি আমাদের সহায়তা না করতেন, তাহলে অবশ্যই আমরা এই ভালো অবস্থানে আসতে পারতাম না। আমরা সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে পছন্দ করি। আর মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য যে শুধু মামলাতেও নয়, আপোষেও বিরোধ সমাধান হয়। যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যেটা স্লোগান ছিল আইন সহায়তা দিবসে, আমরা এই স্লোগানটা সামনে রেখে কিন্তু কাজ করি, যে শুধু মামলাতেই নয়, আপোষেও বিরোধ সমাধান হয়। আমরা জানি যে একটা মামলা যখন মানুষ আদালতে করে, তখন এই মামলাটা শেষ হতে 3, 4, 5, 10 বছরও লেগে যায়। বাট আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন সবসময় চেষ্টা করে যে একটা মানুষের বিরোধ যদি কোনো আবেদনের মাধ্যমে নিয়ে সেই বিরোধটা যদি সমাধান করা যায় খুব স্বল্প সময়, তাহলে ওই লোকটা তার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না, দিনের পর দিন কোর্টে যাওয়া লাগবে না, বিরোধ বাড়বে না, কারণ একটা মামলা থেকে একাধিক মামলা সৃষ্টি হয়। এরপরও যদি কোনো মামলা আদালতে পরিচালনা একান্ত করা লাগে, সেটা আমাদের নিজস্ব আইনজীবী, আমাদের প্যানেল আইনজীবী রয়েছে 54 জন আইনজীবী, যেটা সিলেট জেলা কমিটির অধীনে এবং আমাদের বিভাগীয় কমিটির অধীনে যারা কাজ করছেন, যারা সেবা দিয়ে যাচ্ছেন, বিনা শর্তে বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন, সে সমস্ত সম্মানিত আইনজীবীরা কাজ করে যাচ্ছেন নির্বিঘ্নে। এই আইনজীবীদের জন্য আমরা সাপোর্টটা অনেকটা পেয়ে যাই, কারণ একজন লোক যখন মামলা করতে গিয়ে টাকা লাগে না, তখন কিন্তু সে অনেক উপকৃত হয়। এখন আসুন যে আমরা কিভাবে এই সেবাটা দিই, বা আমরা অর্থনৈতিক উৎসটা কোথায়। প্রথমত আমরা প্রতিটা সদস্য মান্থলি এখানে ফিনান্সিয়াল সাপোর্ট করি। আমরা যারা কর্মজীবী আছি তারাই কিন্তু এই সংগঠনের সদস্য লাভ করতে পারে। বেকার লোক এই সংগঠনের সদস্য লাভ করতে পারে না, কারণ বেকার লোক যখন একজন সদস্য হবে, তখন স্বাভাবিক তার পেটের চাহিদা থাকবে, তার টাকার চিন্তা থাকবে। তো এই জন্য আমরা কর্মজীবী সিলেক্ট করি, এই কারণেই, কারণ তার যাতে টাকার চিন্তা না থাকে। আর যে লোকের বাংলাদেশ গভর্নমেন্টের যেটা রুলস আছে, লিগ্যাল এইড যে রুলস আছে, লিগ্যাল এইডের যে 1.5 লক্ষ টাকার যাদের স্থায়ী সম্পদ আছে এবং বাৎসরিক 1.5 লক্ষ টাকার নিচে ইনকাম আছে, ওই লোকগুলো ফ্রি আইনি সহায়তা পাবে। আমরা আইনি সহায়তা দুইভাবে করে থাকি। একটা হচ্ছে ফ্রি আইনি সহায়তা, সম্পূর্ণ ফ্রি, যাদের 1.5 লক্ষ টাকার নিচে স্থায়ী সম্পদ আছে এবং 1.5 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম,
এর নিচে তাকে আমরা ফিরিয়ে নিয়ে আইনি সহায়তা দিই। আর যদি এর উপরে তার কারো স্থায়ী সম্পদ থাকে বা ইনকাম থাকে, তাহলে আমাদের যে পারিশ্রমিক কখনোই আমরা এমনিতে কোনো ক্ষেত্রেই পারিশ্রমিক নিই না, এবং এই ক্ষেত্রে আমরা কোনোভাবেই পারিশ্রমিক নিই না। তবে আপনার মামলা পরিচালনা করতে গিয়ে আদালতে যদি কখনো কোনো কোর্ট ফি প্রয়োজন থাকে, স্ট্যাম্প প্রয়োজন থাকে, সেটা আপনার বহন করতে হবে। আমাদের আইনজীবীরা সুপরামর্শ এবং নামমাত্র মূল্যে আপনাকে সেবা দিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য। আর এটা লিগ্যাল এইডও করে থাকে, জানেন যে লিগ্যাল এইড যাদের 1.5 লক্ষ টাকার নিচে আছে তারাই লিগ্যাল এইডের সেবা পাওয়ার উপযুক্ত। আমরা এবং লিগ্যাল এইডের মাধ্যমেও আমরা অনেক কাজ করি। অনেক ক্ষেত্রে লিগ্যাল এইডও আমাদের ক্ষেত্রে আমাদের কাছে জানতে চান বা বুঝতে চান বা আমাদের ক্ষেত্রে অনেকটা সহায়তা নেন। আমরাও তাদের কাছে সহায়তা নিই। যৌথ সমন্বয়ে কিন্তু আমরা কাজ করার চেষ্টা করি। আমরা মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তৃণমূলে কাজ করি। সেটা হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফের বিরোধ দীর্ঘদিন থাকতে পারে, সীমিত একটা বিষয় নিয়ে বিরোধ থাকে। মাঝখানে কিছু ভুক্তভোগী মানুষ পঞ্চায়েতের নামে এখানে আমান দেওয়া, যে একটা রীতি নেওয়া যাচ্ছে যে আমান দিতে হবে দুই পক্ষ, নট অনলি পারিবারিক, যে কোনো মারামারি যে কোনো বিষয়, জমি জাতীয় বিষয়, এটা আমান দিতে হবে। তারপর একবারের জায়গায় 5 বার সালিশ করতে হবে, যে সালিশটা একবারেই সমাধান করা সম্ভব। এই সমস্ত বিষয় নিয়ে এই মামলাগুলো ঢিলে করে বা অভিযোগগুলো ঢিলা করে একটা পর্যায়ে সেটা মামলায় গড়ায় এবং দুই পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগী যারা, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মাঝখান থেকে তৃতীয় পক্ষের লোকগুলো লাভবান হয়ে যায়। আমাদের উদ্দেশ্য তৃতীয় পক্ষের লোক যাতে কোনো ক্ষেত্রে লাভবান হতে না পারে। তো মূল যে ভিউ, সেটা হচ্ছে মানুষ কোনোভাবে যেন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। প্রতিটা অসহায় মানুষ যেন অর্ডার দিচ্ছি, আপনার কথা ক্লিয়ার দিন একটু ফোনটা সাউন্ডের সমস্যা নেই। হ্যাঁ খোকা মানুষ যেন তার সহায়তা সঠিকভাবে পেতে পারে। আর আমাদের এখানে আসতে আপনার কোনো ভয়ভীতি নেই। মানবাধিকার সংস্থা আমার যে নাম্বার দেওয়া আছে, আমাদের অফিসের যে নাম্বার দেওয়া আছে, এখানে আপনি নির্বিঘ্নে আসতে পারেন। এখানে ধনী গরিব সব এক কাতারের লোক। আমি আপনাদের এতটুকুই বলবো যে এখানে ধনী গরিব সবাই এক কাতারের লোক। এখানে কোনোভাবেই কারো আসতে গেলে যে পয়সা খরচ করতে হবে এমন কিন্তু নয়। আপনি আসুন, আপনি আপনার সমস্যার কথাটা তুলে ধরুন। আমরা চেষ্টা করব যে আপনার কিভাবে এই সমস্যার সমাধানটা আপনি পেতে পারেন। কারণ সমস্যা যদি সমাধান না হয়, সেটা হতে পারে মানবাধিকারের মাধ্যমে, হতে পারে আইনগতভাবে, হতে পারে আপনার স্থানীয় সমাধানের মাধ্যমে। আমরা আগে আইডেন্টি করার চেষ্টা করি যে আপনার এই প্রবলেমটা কোথায় আছে, কিভাবে আপনি সমাধান পেতে পারেন, সেটি আমাদের মূল উদ্দেশ্য। আমাদের যে কার্যক্রম রয়েছে, যে যেমন নারী পাচার প্রতিরোধে আমরা কাজ করি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমরা কাজ করি, তারপর ঝরে পড়া শিশুদের জন্য আমরা কাজ করি, বৃক্ষরোপণে আমরা কাজ করি, রক্তদানে কাজ করি, ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পে আমরা কাজ করি, যারা অসহায় চিকিৎসা পায় না তাদের জন্য আমরা কাজ করছি। তাদের যে 6টি মৌলিক অধিকার যদি গভর্নমেন্টের কোনো লোক কর্তৃক বা অন্য কোনো লোক কর্তৃক এটা হনন করা হয়, সেখানে আমরা কাজ করছি। আমরা বিশেষ করে আমার সাধ্য অনুযায়ী, আমি যে বলবো যে আমি সব কিছু করে ফেলতে পারবো সেটা কিন্তু নয়। আমরা চেষ্টা করি মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার। সেখানে কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়, অনেক দুর্নামের ভাগিদার হতে হয়, অনেক অপবাদের বোঝা মাথায় নিতে হয়। তারপরও তো বসে থাকলে হবে না। আপনি সবাই এগিয়ে আসতে হবে এই সমাজের জন্য। যেমন এগিয়ে আসে সিলেটের ম্যাগাজিন, আমি দেখছি সাগর সাহেব, তিনি বিভিন্ন জায়গায় মানুষের অধিকার নিয়ে কথা বলেন। শুধু সাগর সাহেব নয়, আমাদের অনেক ইউটিউবার এখন বর্তমান মানুষের অধিকার নিয়ে কথা বলছেন, কাজ করছেন। অনেক মানবিক সাংবাদিকবৃন্দ কাজ করেছেন, যারা মানুষের অধিকার নিয়ে কথা বলে যাচ্ছেন, দেশের অধিকার, মানুষের অধিকার, জনগণের অধিকার নিয়ে কাজ করেছেন। তো আমরা যদি যার যার অবস্থান থেকে এই অধিকার নিয়ে কাজ করি, অপরাধ তুলনামূলক কমে আসবে বলে মনে করি। এবং আদালতে যে মামলার জটিলতাগুলো রয়েছে, আপনারা জানেন যে আদালতে বর্তমানে কিন্তু মামলার অনেক জটিলতা রয়েছে, মানে অনেক জট বাঁধা মামলা রয়েছে। জটিলতা বলতে জট বাঁধা, অনেক বিশাল আকৃতির মামলা রয়েছে। আমাদের টার্গেটটা যে একটা মামলা যদি আদালতে গেলে তো সে সমাধান পাবে। একটা পারিবারিক মামলা বা একটা যৌতুক মামলা, সেটা আদালতে যাওয়ার পর 2-3 বছর আদালতে ঘোরার পর দেখা যাচ্ছে যে একই সমাধান হয়, স্বামী স্ত্রী সংসার করতেছে। তাহলে তাদের ভুলগুলো যদি আমরা শুধিয়ে দিয়ে সমাধান করতে পারি, তাহলে এখানে সমাধান নয় কেন?
রকিব ভাই, আমরা একটা বিষয়ে জানতে চাই যে আপনার তো প্রায় ২০০৪ থেকে সিলেটেই কিন্তু আপনার যাত্রা শুরু হয়েছে, এবং এই সংগঠনকে তিলে তিলে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে মানবাধিকারের অনেক সংস্থা আছে। হ্যাঁ। কিন্তু আপনি যেভাবে শ্রম এবং পরিশ্রম দিয়ে মানুষের ধারে ধারে যাচ্ছেন, আপনি কখনো সুনামগঞ্জ যাচ্ছেন, কখনো জকিগঞ্জ যাচ্ছেন, কখনো মৌলভীবাজার যাচ্ছেন, যদিও আপনি পছাড়মুখী না, এটা আপনি বলেছেন। তো মাঝে মধ্যে আপনার ফেসবুকে মাঝে মধ্যে দু একটা ছোট ছবি দেখা যায়, বা ছোট 30-40-50 সেকেন্ডের ভিডিও দেখা যায়, যে ছবিগুলো কথা বলে, যে ছবিগুলোর মধ্যে বাস্তবতা ফুটে ওঠে। তো সেখান থেকে কিন্তু আমরা বুঝলাম বা বুঝতে পারলাম যে আপনার যে কাজগুলো আছে সেই অধিকার বঞ্চিত অনেক মানুষ অধিকার ফিরিয়ে পাচ্ছে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে অনেক সংসার যেটা ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীকে দেখতে পারছে না, স্ত্রী স্বামীকে দেখতে পারছে না, কেউ কাউকে সহ্য করতে পারছে না, মধ্যখানে যেটা বলছেন তৃতীয় পক্ষ, যেটা পাঞ্চায়েত বা মুরব্বীরা বসেও ব্যর্থ হয়ে গেছে, সেখানে কিন্তু আপনি সফল। এই যে সফলতা, একদিকে তো দুনিয়াতে মানুষের জন্য উপকার করলেন, অন্যদিকে পরকালের জন্য কিন্তু কাজ করে গেলেন। তো এই বিষয় নিয়ে আসলে স্বামী স্ত্রীর দ্বন্দ্বটা কিন্তু আমরা ইদানিং দেখছি একটু বেশি হয়েই যাচ্ছে। অন্য অন্য বিষয়টা যেটা আছে, যে জায়গা দখল, বাড়ি দখল, অধিকার নিয়ে নিয়েছে, ধান কেটে নিচ্ছে, এগুলো তো আপনার কাছে অনেক মামলা আছে ইতিমধ্যে। প্রবাসে পাঠিয়েছে, দালালের টাকা টাকা দিচ্ছে না, প্রবাসে গিয়ে সে একামা পাচ্ছে না, সব ধরনের মামলাই কিন্তু আপনার কাছে আছে। আমরা দেখেছি আপনি সেগুলোতে কাজ করছেন এবং সেগুলোর সফলতা নিয়ে আসছেন। কিন্তু বিশেষ করে ওই যে যারা স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, বেশিরভাগই দেখা যায় যে একটা পুরুষ একটা মেয়েকে বিয়ে করলো, তা মেয়েটার হয়তো ভাই নেই, বড় ভাই নেই, মেয়েটার হয়তো বাবা নেই, বেশিরভাগই দারিদ্র পরিবারের, নিম্ন আয়ের পরিবারের মেয়েদের এরকম ঘটনাগুলো বেশি ঘটে, যেটা আমাদের কাছেও কিন্তু এরকম অনেক অভিযোগ আসে। আমি নিজেও আপনার কাছে এরকম কয়েকটা অভিযোগ আপনার কাছে পাঠিয়েছেন, পাঠিয়েছি। হ্যাঁ। তো সেই বিষয়গুলোকে আপনারা কিভাবে সহযোগিতা করতে চান? আজকের লাইভটি আমি মনে করি যারা, যাদের পিতা নেই, যাদের ভাই বান্ধব নেই, এই মেয়েরা, এই মহিলারা কিন্তু একটা দুইটা বাচ্চা নিয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে, স্বামী থাকা সত্ত্বেও স্বামী তাকে ঘর থেকে বের করে দিয়ে দিয়ে দিচ্ছে, সে অন্য মেয়ের প্রতি হয়তো তার দুর্বলতা চলে আসছে, এই বাচ্চাগুলোর পর্যন্ত খবর নিচ্ছে না। তাদের জন্য যদি দুই একটি কথা একদম ক্লিয়ারলি বলেন যে এখান থেকে কিভাবে তাদেরকে সহযোগিতা করছেন, আমার মনে হয় আমাদের আজকের ভিডিও দেখে অনেকেই আপনার সহযোগিতা নিতে আসবেন। ধন্যবাদ আমির হোসেন সাগরকে। বিষয় হলো, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর বিরোধটা বেশি দেখা যায়। এর কিছু কারণ আছে। মানুষের অর্থনৈতিক অবস্থা যখন দুর্বল থাকে, একজন পুরুষ যখন স্বাবলম্বী না থাকে, তখন কিন্তু সংসারে গ্যাঞ্জামটা বেশি আসে। কারণ তার সংসারে যখন চাউল থাকে না, বাজার থাকে না, তখন স্ত্রীর কাছেও ভালো মন পাওয়া যায় না। তো এই বিরোধ যখন আসে আমাদের এখানে, এমন অনেক বিরোধ আমাদের এখানে এসেছে যে একদম ডিভোর্সের টেবিলে বসেছে। এখানে ডিভোর্স হবে, কাজী এসেছে, এরকম একটা টেবিলে বসেছে, দুই পক্ষের মুরব্বী এসেছে। তো মহান আল্লাহর ইচ্ছায়, আমাদের চেষ্টায় এরকম অনেক সংসার কিন্তু এখান থেকে জোড়া লেগেছে। একটাই কারণ, সৎ এবং মহৎ উদ্দেশ্য থাকতে হবে। একটা সংসার ভাঙা বড় ব্যাপার না, একটা সংসার গড়াই হচ্ছে বড় ব্যাপার। আমি সর্বপ্রথম চেষ্টা করি কোনো আবেদন আসলে, আমি একটু আমাদের প্রাতিষ্ঠানিক ব্যাপারে যাই, যে আমরা অনেক সময় অনেক মানবাধিকারকে বলতে শুনি যে মানবাধিকারে মামলা এসেছে। মানবাধিকারে মামলা কথাটা কিন্তু বলতে পারে না, আইনগত এটা কোনো রাইটস নেই। কারণ মানবাধিকারে আবেদন আসে, এটাই বলতে হয়। এবং অনেক সময় আমরা বলি যে আমরা তদন্ত করতে যাচ্ছি। যারা মানবাধিকার কর্মী যারা দেখবেন, তাদেরকে আমি শুধরিয়ে দিতে চাই, মানবাধিকার সংস্থা কখনো তদন্ত করতে পারে না। মানবাধিকার সংস্থা তথ্য যাচাই বাছাই করে। এই কথার জন্য দুটো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। একটা হচ্ছে মানবাধিকার সংস্থা তথ্য যাচাই বাছাই করে, আর আমাদের এখানে আবেদন আসে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সর্বপ্রথম চেষ্টা করি সংসারটা যাতে সর্বোচ্চ চেষ্টা দিয়ে হলেও যেন টিকে। অনেক সময় আমরা এই সংসার টিকেতে গিয়ে কত অপবাদ, কত গালাগালি, মানে অনেক সময় হুমকির মুখে পড়তে হয় যে তোর কিতা এখানে, তোর কি লাভ আছে, তুই কিতা করছস, তোর সংসার বাঁচাইলে লাভ কিতা। একটা পর্যায়ে বুঝে, হাজব্যান্ডকে বোঝাতে হয় এর মানবাধিকার করতে গেলে অবশ্যই গায়ের চামড়া পুরো করতে হবে, গালি শুনতে হবে। তারপর যদি আমার একটু চেষ্টায় একটা পরিবার, একটা মেয়ে তার স্বামীকে ফিরে পায়, একটা সন্তান যদি তার বাবাকে ফিরে পায়, এর থেকে বড় আর পাওয়ার কি হতে পারে। তো আমি সকলের জন্য যে মেসেজটা দিব, যে মা বোনেরা নির্যাতনের শিকার, বিশেষ করে যৌতুকের জন্য, বাবার বাড়ি থেকে মালামাল নেওয়ার জন্য, বা সাংসারিক বিভিন্ন কাজকর্মের জন্য আপনারা নির্যাতনের শিকার, প্রপারলি নির্যাতনের শিকার। আবার অনেকে ফাঁসানোর জন্য, এটা কিন্তু বর্তমান মামলায় করতে করতে অনেক সময় অনেক পুরুষকে ফাঁসানো হয়। এরকম করলে আমরা সাপোর্ট দিই না। আমরা তথ্য নিই যে আসলে আপনি ফাঁসাতে চাচ্ছেন, সত্যিকারে আপনি নির্যাতনের শিকার। যদি আপনি প্রকৃত নির্যাতনের শিকার হন, অবশ্যই আমার সংস্থা আপনার পাশে থাকবে।
আমাদের সর্বোচ্চ দিয়ে হলেও আমার সংস্থা আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। আরেকটা মেসেজ আমরা দিতে চাই যে আমরা শুধু নারী নির্যাতন নিয়ে কাজ করি তা নয়। আমাদের এই সমাজে অনেক পুরুষ আছে যারা নিভৃতে কাঁদে, যারা প্রচণ্ডভাবে নির্যাতনের শিকার কিন্তু তারা বলতে পারে না। এরকমও যদি কোনো পুরুষ মানুষ থেকে থাকে যে স্ত্রী কর্তৃক যৌতুকের শিকার, স্ত্রী কিন্তু আমরা যে নারী যে পুরুষ মানুষ শুধু যৌতুক দাবি করে তা কিন্তু নয়, অনেক মহিলা আছে, অনেক স্ত্রী আছে যারাও কিন্তু পুরুষের কাছে যৌতুক দাবি করে। এরকমও যদি কোনো মানে আমার এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছায় যে এরকমও যদি কোনো দাবি আপনাদের কাছে থাকে, কোনো পুরুষ এভাবে যদি নির্যাতনের শিকার হন বা স্ত্রী যৌতুক দাবি করছে, আপনি শান্তিতে নেই, আপনি নির্যাতনের শিকার হচ্ছেন, বা অনেক সময় অনেক পুরুষ মায়েরও খাচ্ছে, বাট সে বলতে পারছে না, পুরুষ নির্যাতন আইন নেই, কোথায় বলবে? আপনি চলে আসেন, আমি চেষ্টা করব আপনার হয়ে আপনার প্রকৃত অধিকারটা আদায় করে দেওয়া, আপনার বিরোধটি সমাধান করে দেওয়া। বাকিটা আল্লাহর ইচ্ছা, মহান আল্লাহ করতে পারবেন, আমার শুধু চেষ্টা থাকবে। আর অসহায় যারাই থাকেন না কেন, আমার সাধ্যের মধ্যে যদি আসবেন, আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই আপনাদের পাশে সবসময় 2004 থেকে ছিলাম এবং থাকবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন। এই আশোক ফাউন্ডেশন এবং মানবাধিকার সংস্থা কিভাবে মানুষকে সহায়তা করে যাচ্ছে তার কিছু তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা যেখান থেকে এই ভিডিওটি দিচ্ছি এর একটি নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে যে কোনো তথ্য বা যে কোনো বিষয় জানতে পারবেন এবং কিভাবে এখান থেকে আপনি সহযোগিতা পাচ্ছেন। বিশেষ করে যেখানে এখানে উল্লেখ করা হয়েছে যে কিভাবে আপনার সম্পদ কতটুকু থাকলে আপনি একদম বিনামূল্যে আইনি সহযোগিতা পাচ্ছেন এবং কোনো কোনো জায়গায় আপনার খরচ দিতে হবে কতটুকু সম্পদ থাকলে, সেটাও কিন্তু একদম আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখানে আর কোনো ত্রুটি নেই। আর বিশেষ করে এখানে আসলে আপনার যে টাকা বেশি নিয়ে আসতে হবে বা এখানে কন্ট্যাক্ট করতে হবে, এ ধরনের মানবাধিকার সংস্থা এটা নেই। কারণ 2004 থেকে এই পর্যন্ত তারা কয়েক হাজার মানব অধিকার বঞ্চিত মানবদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। এখন পর্যন্ত এ ধরনের কোনো ফল্ট বা কোনো ধরনের কথা ডকুমেন্ট সহ কেউ বলতে পারেনি, আর আমার মনে হয় আগামীতেও বলতে পারবে না। মানবাধিকার সংস্থা অনেকেই আমাদের সিলেটেও আছে, বাইরেও আছে, কিন্তু মানবাধিকার সংস্থার দায়িত্ব নিয়ে আমরা কারো ক্ষতিও করি না, আবার কারো কাজও করি না। আবার কেউ কেউ দেখা যাচ্ছে ক্ষতিও করছেন, আবার কেউ কেউ দেখা যাচ্ছে কাজও করছেন। তার মধ্যে আমি সিলেটের মধ্যে যা দেখছি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন, যা ইতিমধ্যে বেশ কিছু মানুষের উপকার করে দিয়েছেন। আমার জানা মতো আমি আরেকটি আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর আগে একটা অন্ধ পরিবার, সেই অন্ধ পরিবারের একটা মেয়ে আছে, সেই মেয়েটি খুবই একটা অসুবিধার মধ্যে পড়েছিল, সে তাকে বিয়ে করেছিল, পরবর্তীতে তার যে ইনকামের টাকাটা আছে সেই টাকাটাও স্বামী নেয়, আবার নির্যাতনও করে, আবার তাকে যেতেও দেয় না। এত বিপাকে পড়েছিল সেই মেয়েটা, অন্ধ হিসেবে তাকে সমাজের অনেক মানুষ তাকে ঘৃণাও করেন, এরকম মানুষ আমাদের সমাজে আছে, কারো কাছে গিয়ে সহযোগিতা পায় না। অবশেষে আমি যখন তাকে এই রাকিব আল মাহমুদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম, তিনি 6 মাসের মধ্যে এটাকে সমাধান এবং সুন্দর সমাধান করে দিয়েছেন। সেই মেয়েটি আজও এই রাকিব আল মাহমুদের জন্য দোয়া করছেন। এভাবে শুধু এই মেয়েটি না, যারা অসহায় রয়েছেন তারা অনেকেই দোয়া করছেন। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। শুধুমাত্র আপনার প্রয়োজন আছে বলে আপনি মানবাধিকারে আসবেন তা না, আপনি যে কোনো বিষয় নিয়ে আসতে পারেন, বুঝতে পারেন, পরামর্শও দিতে পারেন এই সংস্থাকে। এই সংস্থা শুধু সিলেট শহরে নয়, যেটা আগে বলেছি, সিলেট বিভাগের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে যাচ্ছেন এবং এই কাজটা কিভাবে ফান্ডের বিষয়টা তিনি ইতিমধ্যে একদম ক্লিয়ার করে দিয়েছেন। বেকার যদি কোনো যুবক থাকে, তাকে আমরা এখানে সদস্য করি না বা এই দায়িত্বতে নিয়ে আসি না, কারণ তার লোভটা থাকবে টাকার প্রতি, মানবাধিকার লঙ্ঘন সে নিজেও করে দিতে পারে। যার ফলে যারা চাকরিজীবী আছে, যারা ইনকাম করছেন, তাদেরকে দেখে যাচাই বাছাই করে এখানে সদস্য বা এখান থেকে দায়িত্ব দেওয়া হয়। সেটা খুবই গুরুত্ব সহকারে এই কাজগুলো করছেন বলেই কিন্তু আজকে আন্তর্জাতিক মানবাধিকার এগিয়ে যাচ্ছে ধাপে ধাপে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে সরাসরি উপশহর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার যে অফিস রয়েছে, আমরা উপশহরের 39/A বাসার নাম্বার 39/A 4 নম্বর রোড, এইখান থেকে আমরা এই লাইভটি দিচ্ছি। তো রাকিব ভাই, আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে আপনার যে উপকারের কথা বা আপনার কাজের কথাগুলো যদি আমরা বলতে চাই তাহলে সারা রাতেও শেষ হবে না। আমরা একদম শর্ট করে জান 2004 থেকে এই পর্যন্ত আপনি কতগুলো মামলা নিষ্পত্তি করেছেন এবং বর্তমান সময়ে যেহেতু মানবাধিকার নিয়ে তো আপনি শুধু এই যে নির্যাতিত মানুষের কাজ করছেন তা না, বর্তমান সময়ে নির্বাচন আসছে এবং বর্তমান সময়ে যে
নির্বাচন নিয়ে হরতাল অবরোধে মানুষে খাবার পাচ্ছে না, মানুষ বিভিন্নভাবে মানুষ, কেউ বলছেন অবরোধ ভালো, কেউ বলছেন ভোটের অধিকার ফিরিয়ে দিব, কেউ বলছেন মানুষ ভালো আছে। এই বিষয় নিয়েও তো আপনারা এটাকে যাচাই বাছাই করে থাকেন এবং বিভিন্ন নির্বাচনে আপনি পরিদর্শক হিসাবে বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। তো এই বিষয়ে যদি বর্তমান সময় নিয়ে দু একটি কথা দর্শকদের বলেন। আমি প্রথমেই বলবো যে আমরা 2022-23-এ মোট 227টি আবেদন আমরা সলভ করেছি। 227টি, হ্যাঁ, 2022 এবং 23। 23 এই পর্যন্ত 2022-এর জুন থেকে 2023-এর জুন পর্যন্ত পরিক্রমা আর কি। আমরা প্রতি বছর একটা পরিক্রমা করি। আর এটার পাশাপাশি আমরা ব্লাড ডোনেশন তো জানেন যে আমার একটা হ্যাঁ, রক্তবিন্দু সংস্থা রয়েছে। ব্লাড ডোনেশন তো আমরা করে যাই। আমরা ওসমানী মেডিকেলের ঠিক দক্ষিণ পাশে চৌধুরী হোটেল ২য় তলায়, এখানে আমাদের ব্লাড ডোনেশন রক্তবিন্দু নামে একটা সংগঠন আছে। আপনাদের যদি কখনো রক্তের প্রয়োজন থাকে ওখানে যাবেন। আর আহ, আমরা বিশেষ করে অনেক ঘটনা আছে যেটা আবেদনের বাইরে থেকে যায়, মানে যেটাতে আবেদন হয় আমরা স্মারক নাম্বার লিখি, তারপর এটা হচ্ছে আমি 2027-টা কথা বলেছি। হুম। বাট এটার বাইরেও অনেক ঘটনা আছে, হঠাৎ করে স্ট্যান্ড বাই চলে আসে। এই ঘটনাগুলো স্ট্যান্ড বাই টেবিলে বসে শেষ করতে হয়, এটা কিন্তু আবেদন হয় না, সুযোগ থাকে না সুযোগ থাকে না হ্যাঁ। আবেদন নেওয়ার। এরকম অনেক ঘটনা থাকে। আহ, এবং যেমন সেদিন আমরা যে ইসে গেলাম, অথির বাড়ি, এখানে গেলাম। হ্যাঁ, অতি এরকম বাড়ি। অনেক ঘটনা তো থাকে না এরকম, হ্যাঁ, হ্যাঁ, এটা মানে কাউন্টে থাকে না, ডকুমেন্ট নেই। ডকুমেন্ট থাকে না। হ্যাঁ। সো আমি বলবো যে আমরা এরকম লিস্টের বাইরে যে কথা, যে যে মানে অভিযোগগুলো আমাদের কাছে আসে বা আবেদনগুলো আছে লিখিত, সেই কথাটা বলছি। তো আমি একটু বলতে চাই এর মাঝামাঝি যে দেখুন, সিলেটের সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমাদের সম্মানিত আইনজীবী যারা আছেন, উপদেষ্টা মহোদয় যারা আছেন, এরা যদি আমাকে সাপোর্ট না করতো এখানে কিন্তু, এবং প্রশাসন, তাহলে আমার কোনোভাবেই এখানে সম্ভব ছিল না। আমাদের সিলেটের আইনজীবী যারা আছেন, আইনজীবী মহোদয়, যারা আমাদের এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, যারা উপকার করে যাচ্ছেন, তারা যে কি পরিমাণ সাপোর্ট দিয়েছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এবং এই কৃতজ্ঞতা আমি করতে পারবো না। গতকালকেও সিলেটের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা আহ, ছেলে মাকে পেটাচ্ছিল, যেখানে আহ, প্রশাসন দেখা যাচ্ছে যে মামলাটা ঘুরিয়ে অন্যভাবে মামলা নিয়েছে, কিন্তু আইনজীবীর মাধ্যমে আমরা সেটা সঠিক অধিকার ফিরিয়ে দিতে পারতেছি ইনশাআল্লাহ। তো এইভাবে আইনজীবীদের অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। সিলেটে যারাই আমাদের এই সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন, একত্রতা বোধ করেছেন এবং কাজ করে যাচ্ছেন বিনা পারিশ্রমিকে, তাদের কাছে। এবার আসুন আমাদের বর্তমান প্রেক্ষাপট। এটা আসলে একটা এমন একটা কথা আমাকে সাগর সাহেব বলেছে যেটা না বললেও নয়, কারণ আমরা মানবাধিকার কাজ করে অনেক সময় এই কথাগুলো মানুষে বলে। হ্যাঁ, ভোট আমার নৈতিক অধিকার, আপনারও নৈতিক অধিকার। আপনি ভোটের অধিকারের জন্য আপনি কাজ করবেন, সব ঠিক আছে। কিন্তু আপনি তো একটা গাড়ি আগুন ধরিয়ে দিলেন, গাড়ির মধ্যে আমি রইলাম। আমি যদি মারা যাই আমার সন্তানের কি হবে, আমার পরিবারের কি হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি অবরোধ করেন, সেটা নিয়ে আপনার নৈতিক অধিকার। আপনি হরতাল করতেছেন, আপনার নৈতিক অধিকার। কিন্তু জানমাল নষ্ট করে, মানুষকে মেরে, মানুষ, জনগণ আম, পুলিশকে মারবে, পুলিশ মানুষকে মারবে, এটা কিন্তু কোনো অধিকারে নেই। আমি বলবো যে আপনারা আপনার অধিকারের জন্য কাজ করেন, আন্দোলন করেন, সব ঠিক আছে, কিন্তু আমরা আমাদের নিরাপত্তা যেন পাই। জনগণ যারা আছি, এই জনগণ যেন জনগণের নিরাপত্তা নিয়ে পথ চলতে পারে। যার যার অবস্থান থেকে আন্দোলন করুন, এটা নিয়ে আমাদের মানে পক্ষেও নেই বিপক্ষ নেই। কিন্তু আপনারা যদি আন্দোলনে যান, আন্দোলন করেন, সরকার যদি তার প্রোটেস্ট করেন, যে যে জায়গার থেকে করেন না, কিন্তু কিন্তু অনুরোধ থাকবে জনসাধারণের জন নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, সেটি আমার অনুরোধ থাকবে। প্রিয় দর্শক, আরেকটি বিষয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিই। এই যে রাকিব আল মাহমুদকে আপনারা দেখছেন, রাকিব আল মাহমুদ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন আহ, নির্যাতনের শিকার অনেক মেয়ে বা অনেক মহিলা, ঘরে আটকা কয়েক বছর থেকে, কয়েক মাস থেকে, কয়েক যুগ থেকেও এরকম বন্ধু ছিলেন। কিন্তু তাদেরকেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসছেন। গত কয়েকদিন আগেও কিন্তু এরকম একটি ঘটনা আমরা দেখেছি, তিনি সেই মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসছেন। যদি আপনাদের আশপাশে আপনারা জানছেন কিন্তু কিছু করতে পারছেন না, শক্তি আছে তার ভয়ে কথা বলছেন না, আপনার নীরবে এই অ্যাড্রেসটা অথবা এই জায়গায় যোগাযোগ করে রাকিব আল মাহমুদের সাথে যোগাযোগ করে আপনারা সঠিক তথ্য দিতে পারেন, তাহলে অবশ্যই সে বিষয়ে মানবাধিকারের জন্য যতটুকু করার তারা ততটুকু করতে পারবেন। তো রাকিব ভাই, এই বিষয়ে যদি একটু বলেন। আমরা তো দেখেছি আমাদের সমাজে অনেক কিছু গোপনে থেকে থাকে বা আমি হ্যাঁ, দুটো ঘটনা আপনাকে হ্যাঁ, বলবো। সিলেটে যখন 2008 সালে একটা ঘটনা, একজন সেনাবাহিনী আহ, আমাকে যশোর থেকে ফোন করেছেন যে 14 বছর হচ্ছে মেয়ের বয়স এবং বিয়েটা হয়েছিল 14 বছর।
তো এই 14 বছর যাবৎ বাবার বাড়িতে মহিলাটা আছে। তার যে গর্ভে মেয়ে হয়েছে ওনার বয়স 14 বছর। তো তার বিয়ের একদিন সংসার হয়েছে, মানে যেদিন গিয়েছিল সেদিন সংসার হয়েছে, এরপর আর তিনি স্বামীর বাড়িতে যায়নি এবং ডিভোর্সও হয়নি। তো এই বিষয়টা যখন আমরা জানলাম, আমরা, এটা হচ্ছে ঢাকা দক্ষিণ ভাদেশ্বর, আমি বাকিটা ঢাকা ডিটেলস, দক্ষিণ। ঢাকা দক্ষিণ হ্যাঁ। ভাদেশ্বর, আমরা বাকিটা ডিটেলসে দিতে পারবো না। আর ইয়ার বাড়ি হচ্ছে বালাগঞ্জে, ছেলের বাড়ি বালাগঞ্জে। তো আমরা গিয়ে তথ্য নিলাম, জানলাম এবং জানলাম যে আসলে এই মেয়েটা জন্মের পরে বাবা দেখেনি। বিয়ের বয়স আহ, যে হয়েছে, মেয়েটা তখন 8-এ স্কলারশিপ পেয়েছে। তো আমরা যাওয়ার পর দেখলাম ছেলেটাও কিন্তু বিয়ে করে নাই, যেহেতু ছেলেটা 14 বছর বিয়ে করে নাই, ওই ভদ্রমহিলাও বিয়ে করে নাই, তাহলে অবশ্যই তাদের দুজনের মধ্যে টান ছিল, হয়তো ভুল বোঝাবুঝি। তো আমরা এই 14 বছর পরে, মানে বিয়ের প্রথমে একদিন সংসার হয়েছিল, আর সংসার হয়নি, 14 বছর পরে কিন্তু আবার দুটো পরিবারটাকে আমরা এক করতে সক্ষম হয়েছিলাম। এটা একটা বিরল ঘটনা আমার। 14 বছর পরে 14 বছর বিয়ের একদিন সংসার হয়েছে, একটা রাত। আর এই সংসারে কি একটা বাচ্চা আছে? একটা বাচ্চা আছে, একটা ওই বাচ্চা, একটা রাতের ফসল হিসেবে তার একটা একটা বাচ্চা বাচ্চাও হয়। আছে। হ্যাঁ, কিন্তু এদিকে দেখা যাচ্ছে যে ছেলেও বিয়ে করে নাই। মেয়েও বিয়ে করেনি। এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে এখানে যে তাদের একটা অন্তরের টান তা রয়েছে। নাহলে বিয়ে করবে না কেন? হ্যাঁ, কোন হ্যাঁ, জায়গায় গ্যাপ আছে তাহলে এটা। গ্যাপটা আমরা খুঁজে বের করে আমরা হ্যাঁ, সক্ষম হয়েছিলাম, আবার তাদের সুন্দর সংসার জোড়া লাগাতে পেরেছি। ওই 14 বছর পরে। 14 বছর পরে ওই ঘরে আরেকটা ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ। এক, 2 নম্বর একটা ব্যাপার, একজন ভদ্র মহিলার বয়স হচ্ছে 52, জকিগঞ্জে। হ্যাঁ, সম্পদের ভাগ দেওয়া লাগবে বিধায় এই 52 বছরে ইসলামিক দোহাই দিয়ে তাকে ঘর থেকে বের হতে দিত না এবং অন্য জায়গায় বিয়ে দিত না ভাইরা। 52 বছর সে ঘরে আটকা ছিল, তার বিয়েও হয় নাই। না বিয়ে দিতে দেয় নাই ভাইরা, যে সম্পদ দিয়ে দেওয়া লাগবে। আচ্ছা, আচ্ছা। আমাদের এই উপশহরের পাশেই একটা বাসা, উনি একদিন আসলেন আমার কাছে, আসার পর একটা এই ব্যাপারটা বললেন এবং ওই ভদ্র মহিলাটাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। তার একটা বিয়েও হয়েছে 52 এবং বছর বয়সে। হ্যাঁ, 52 বছর বয়সে তার বিয়ে হয়েছে, এটা কি আপনাদের মাধ্যমে হয়েছে? আমাদের মাধ্যমে হয়েছে এবং আলহামদুলিল্লাহ। সে তার সম্পদ বুঝে পেয়েছে। এটা এলাকার জনপ্রতিনিধি, এলাকার চেয়ারম্যান মেম্বার, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই তো শুনে ব্যাপারটা। সুলতানপুর ইউনিয়নের নাম হচ্ছে হ্যাঁ, সুলতানপুরে। আচ্ছা। তো এটা তো এলাকার মানে বিরল একটা ঘটনা, এটা আমার লাইফেও আমি এরকম পাইনি যে এরকম একটা বিরল আর পাবেন ঘটনা। কিনাও সন্দেহ আর আছে। পাবো কিনা, মানে এত বছর পরে, হ্যাঁ। এরকম তারপর অনেক ঘটনা আছে, যে যেমন আমার কিন্তু সিলেটে এ পর্যন্ত 74, মানে 74টা মেয়ে আছে। আমার নিজের গর্ভের স্ত্রী গর্ভের কোনো মেয়ে নেই, বাট 74টা মেয়ে আমাকে বাবা ডাকে। ইতিমধ্যে একটা মেয়ে হ্যাঁ, জন্তাপুরে, যার স্কুলের গত সকল কয়েকদিন দায়িত্ব, আগে যেটা হ্যাঁ, আমরা হয়েছে। স্কুলের দায়িত্ব নিয়েছি, তার ফর্ম ফিল আপের দায়িত্ব নিয়েছি। তার বাবা থাকতো, টাকা পয়সা দেয় না, পড়ালেখা বন্ধ করতে চেয়েছিল, এরকম বিভিন্ন কারণে। এটার কারণ হচ্ছে তার সৎমা থাকার কারণে। হ্যাঁ, হ্যাঁ, সৎমা হ্যাঁ, থাকার হ্যাঁ, হ্যাঁ। কারণে। সো এরকম অনেকের জায়গায় বাবা হতে হয়। প্রাউড ফিল করি যে আমার মেয়ে নেই, কিন্তু এখন 74, আমার 74টা মেয়ে আমার আছে। এটা আল্লাহর 74টা, দোয়া। আলহামদুলিল্লাহ। যারা আপনাদের মাসুক বাজারে কিন্তু আমার একটা মেয়ে আছে। আচ্ছা, আচ্ছা। মাসুক, যেখানে এখন 4টা নাতি ওই ঘরে। 4টা নাতি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ওর বিয়েটা আমার এখানের মাধ্যমে হয়েছিল। হ্যাঁ, তো আসলে অনেক স্মৃতি আছে। আবার এরকম হিউম্যান রাইটস স্ট্যাবলিশ করতে গিয়ে মারও খেতে হয়েছে অনেক জায়গায়। মার খেতে হয়। কিছু করার নাই। ভুল বোঝাবুঝি হলে তখন কিছু করার থাকে না। কারণ অনেকের স্বার্থে যখন আঘাত পড়ে তখন আপনার এরকম হয় যে, যেমন আমাদের যারা সাংবাদিকতা করতেছেন, দেখেন কত স্ট্রাগল করতেছেন। স্ট্রাগল করতে, করতে তাদের মাথায় ইট পড়তেছে, মাথা ফাটতেছে। আবার কোনো জায়গায় যে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, কারণ তারা অধিকারের জন্য কাজ করছেন। তা আমাদেরও অধিকারের জন্য কাজ করতে গিয়ে অনেক পুলিশ প্রশাসন, যারা কিন্তু মানুষের অধিকার আদায় করতে গিয়ে কিন্তু মার খাচ্ছেন। সো আমি তো, আমার কাছে তো অস্ত্রও নেই, আমার কাছে তো লাঠিও নেই, আমার কাছে, আমরা তো সিভিলে যাই, চলাফেরা করি, কথা বলি। সো অনেক ক্ষেত্রে আমাদের নির্যাতনের শিকারও হতে হয়। সেক্ষেত্রে প্রশাসন আমাদের সাপোর্ট করে। স্থানীয় যে জনপ্রশাসন আছে বা স্থানীয় যারা লোকাল আছেন, স্থানীয় ইয়াং জেনারেশন যারা আছে, তারা আমাদের সাপোর্ট করে। এই জন্য হয়তো আমরা সাকসেস হতে সক্ষম হই। প্রিয় দর্শক, কথা বলছিলাম রাকিব আল মাহমুদ। আপনারা জানেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আশুক ফাউন্ডেশন সিলেট বিভাগের সম্মানিত সভাপতি। আমার মনে হয় এখানে আমরা অনেক কথা শুনেছি, অনেক কথা আমরা বুঝেছি, অনেকটা বুঝতেও পারি নাই। যদি বুঝতে না পারেন তাহলে আমাদের এই ভিডিওর ক্যাপশনের সাথে একটা নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো বিষয় আপনারা বুঝতে পারেন, জানতে পারেন। তাছাড়া আপনার আশপাশে কোনো মানুষ কষ্টে আছে, অশান্তিতে আছে, কেউ অশান্তি করছে, অন্যায়ভাবে তার অধিকার কেড়ে নিচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা শেষ করে নেবার আগে আমি রাকিব আল মাহমুদ ভাইকে বলবো যে আসলে আপনি আপনার পক্ষ থেকে যারা নির্যাতিত, যারা কষ্টে আছেন, যারা অধিকার বঞ্চিত, তাদেরকে যদি একটু আমন্ত্রণ জানান আপনার এখানে। ধন্যবাদ সাগরকে। আমি
একটা মেসেজ দিতে চাই এর আগে। বর্তমান ফাইনাল পরীক্ষা চলছে। প্রতিটা স্কুলে ফাইনাল পরীক্ষা একদম সন্নিকটে। অনেক জায়গায় আ স্কুলের বেতন বা স্কুল পরীক্ষার ফি দেওয়ার জন্য অনেকেই পরীক্ষা দিতে পারছেন না। আচ্ছা। এরকম যদি কোনো মেসেজ কারো কাছে থাকে, আ আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তার পরীক্ষার ফি এবং বেতন দিয়ে তাকে পরীক্ষা দেওয়াতে চাই। যদি এরকম কেউ থাকেন আমাকে নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনার পাশে দাঁড়াবো। এটা আমার ফার্স্ট মেসেজ। সেকেন্ড হচ্ছে যারা নির্যাতিত, পুরুষ বা মহিলা যারাই হন না কেন, যে কোনো কারণেই হন না কেন, আপনারা কাইন্ডলি আমাদের যে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিস হচ্ছে সিলেট উপশহর এ ব্লক, রোড নাম্বার ৪, বাসা নাম্বার ৩৯/এ। আমি আবারও বলছি, সিলেট উপশহর, রোড নাম্বার ৪, ব্লক এ, বাসা নাম্বার ৩৯/এ। এখানে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনার বিষয়বস্তুগুলো শুনে যদি আমাদের মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশনের আওতাধীন বা আমাদের সাধ্যের মধ্যে পড়ে, অবশ্যই আমরা আপনাকে হেল্প করব। এবং এখানে আসলে আপনাদের চিন্তায় করতে হবে যে টাকা পয়সা নিয়ে আসতে হবে, বা কেউ যদি আপনাকে এরকম বলে যে ওখানে গিয়ে টাকা পয়সা নিয়ে যেতে হবে, এটা কখনোই বিশ্বাস করবেন না। আমি লাইভেই বলছি আপনাদের, আপনি নিঃসন্দেহে এখানে টাকা পয়সার কোনো সাবজেক্ট নেই, বা আমাদের নাম করে যদি অনেকে অনেক সময় টাকা পয়সা চেতে পারে, এদিকেও কান দেবেন না। আমাদের এখানে আসলে সরাসরি আপনার কথা বলবেন, এবং আপনার যদি উপকার করা সম্ভব হয় অবশ্যই আমরা বিনা শর্তে আপনার উপকার করব। ভালো থাকবেন সবাই, সুখে থাকবেন, সুন্দর থাকবেন, সুন্দর হোক সবার জীবন। প্রিয় দর্শক, সারাদিন কষ্টে ছিলাম, অনেক দূরে গিয়েছি, আপনারা ভিডিও দেখেছেন। তারপরও কয়েকদিন থেকে ভাবছিলাম যে এই ভিডিওটি আপনাদের কাছে দেব। গত কয়েকদিন থেকে বেশ কয়েকজন মানবাধিকার সংস্থার নাম্বার খুঁজছেন, বিশেষ করে রাকিব আল মাহমুদের নাম অনেকে শুনেছেন। তো সেখান থেকে ভাবলাম, এই যে অনেকেই কল দিচ্ছেন, অনেক সময় নাম্বারটা দিতেও পারছি না, অনেক লাইভে থাকতে হচ্ছে বা দূর দূরান্তে থাকতে হচ্ছে, সেটা নিজের কাছে কষ্ট লাগে। তাই ভাবলাম যে রাকিব আল মাহমুদকে যদি কোনোভাবে লাইভে নিয়ে আসা যায়, একটা নাম্বার দিয়ে দিলে হয়তো তারা এখান থেকে পেয়ে যাবেন। তাই যারা চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি। আর যারা চাননি, যাদের প্রয়োজন আছে আমাদের ভিডিওটি দেখে প্রয়োজন মনে করলে আপনারা কাজে লাগাতে পারেন। সর্বশেষ যে মেসেজটি দিয়েছেন সেটা হয়তো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি আবারও সেটাকে রিপিট করছি। কারণ সামনে বিভিন্ন ছাত্র বা ছাত্রীদের বিভিন্ন পরীক্ষা রয়েছে বিভিন্ন ক্লাসের। সেই জানুয়ারির আগে যে পরীক্ষাটা ডিসেম্বরের দিকে আসে, সেই পরীক্ষায় অনেক সময় স্কুলের বেতন বা মাস্টারের বেতন বা কোচিংয়ের বেতন অনেকটা কিন্তু এখানে পরিশোধ করতে হয়, না হলে কিন্তু এখানে পরীক্ষা দিতে দেন না, অনেক লাঞ্ছিত হতে হয় এবং অনেক লজ্জাও পেতে হয়। তো সেখানে যদি আপনার কোনো অসুবিধা থাকে তাহলে আপনি নীরবে চলে আসতে পারেন এখানে। অবশ্যই তিনি বলে দিয়েছেন রাকিব আল মাহমুদ যে সেই বাচ্চাটাকে আমি পরীক্ষা দেওয়াতে চাই, আমি সম্পূর্ণ দায়ভারটা নিব। তো সেটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন, যদি আপনার আশপাশে কোনো বাচ্চা বা কোনো পরিবার দেখেন এ ধরনের অসুবিধা আছে, অবশ্যই পাঠিয়ে দিবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসলে কথাগুলো আরও গুছিয়ে বলার দরকার ছিল, কিন্তু অনেক টায়ার্ড, কারণ অনেক দূর থেকে রানিং করে ৩-৬ ঘন্টা মোটর বাইক আমরা চালিয়েছি এবং সেখান থেকে আসতে হয়েছে। তারপরও একটা ভিডিও মানুষের কল্যাণে, মানুষের জন্য আমরা দিয়ে যাচ্ছি। আপনারা তো জানেন যে আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, এবং অসহায় মানুষ নিয়ে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করি। সেদিক থেকে রাকিব আল মাহমুদের যে সংস্থা, এটা হচ্ছে আইন সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সেটাকে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। কারণ আমার জানা মতো আমি যাদেরকে দিয়েছি তারাও উপকৃত হয়েছেন, তাই আপনারাও উপকৃত হবেন, আপনারাও আসবেন। আজকের লাইভটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, হ্যাঁ, একটু রাখো। হ্যাঁ, বলেন ভাই। আমরা আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই, যদিও লাইভটা শেষ হয়ে গিয়েছিল, যেটা খুব মেসেজ দেওয়াটা হ্যাঁ, জরুরি। বর্তমান প্রবাসের বিষয় নিয়ে অনেকে হয়রানি হচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বিষয়টা মেসেজ দেওয়া খুব জরুরি। আমরা প্রবাসের নারী পাচার বা মানব পাচার নিয়ে কাজ করি। বিশেষ করে নারী যারা যান, তারা দয়া করে জেনে শুনে বুঝে এবং ডিড অফ এগ্রিমেন্টের মাধ্যমে যাবেন। কারণ অনেক সময় নারী গিয়ে ওখানে হয়রানির শিকার হন। আমাদের বেশ কিছু নারীকে কিন্তু সৌদি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আমি। তো আমি বা আমার সংস্থা। আর যারা এমনি প্রবাসে যান, আজকে যেমন একটা ফোন আসলো, সৌদিতে সে আকামা পাচ্ছে না, টাকা পাচ্ছে না, বেতন পাচ্ছে না। তো এরকম যারা প্রবাসে যাবেন অবশ্যই ডিড অফ এগ্রিমেন্টের মাধ্যমে আপনারা যাবেন। কারণ ডিড অফ এগ্রিমেন্টের মাধ্যমে বা কোনো ডকুমেন্ট ছাড়া আপনি যদি যান, পরবর্তীতে কোনো আইনগত সংস্থার কাছে গেলে বা কোনো আদালতে গেলে আপনি কিন্তু সহায়তা পাবেন না। সো সবাইকে অনুরোধ করব, প্রবাসে যাওয়ার আগে ভেবে চিন্তে বুঝে ডিড অফ এগ্রিমেন্ট এবং ডকুমেন্ট তৈরি করে যেন আপনারা যাবেন। ধন্যবাদ।